প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিশ্ব পরিচিতির আজকের পর্বে চলুন জেনে আসি হাঙ্গেরির প্রাচীনতম ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে। হাঙ্গেরি মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র। হাঙ্গেরির অধিকাংশ এলাকা দানিউব উপত্যকা তথা হাঙ্গেরীয় সমভূমিতে অবস্থিত। এই সমতলভূমির ভেতর দিয়ে দানিউব নদী প্রবাহিত হয়েছে। হাঙ্গেরির রাজধানী ও বৃহত্তম শহর বুদাপেস্ট দানিউব নদীর উভয় তীরে অবস্থিত। শহরটি পূর্ব মধ্য ইউরোপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র। মধ্য প্যালিওলিথিক হোমো হাইডেলবার্গেনসিসের উপস্থিতি প্রমাণিত হয় শামু জীবাশ্মের আবিষ্কার থেকে, যা আনুমানিক ৩০০,০০০ বছর আগে তৈরি হয়েছিল, যেখানে ৫০০,০০০ বছর আগেও বসবাসের চিহ্ন পাওয়া গিয়েছিল। শারীরবৃত্তীয়ভাবে আধুনিক মানুষের উপস্থিতি আনুমানিক ৩৩,০০০ বছর আগে অরিগনাসিয়ান নবপ্রস্তরীকরণ শুরু হয়েছিল স্টারচেভো কোরোস খ্রিস্ট সংস্কৃতি দিয়ে, আনুমানিক ৬,০০০ খ্রিস্টপূর্বাব্দে। ব্রোঞ্জ যুগ শুরু হয়েছিল ভুচেদোল সংস্কৃতি দিয়ে, আনুমানিক ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দে। লৌহ যুগের সূচনা হয়েছিল ৮০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে, যা থ্রাকো সিমেরিয়ান নিদর্শনগুলির সাথে সম্পর্কিত, যা প্রাক সিথিয়ান এবং প্রাক সেল্টিক সাংস্কৃতিক ক্ষেত্রের ওভারল্যাপকে প্রতিনিধিত্ব করে। পশ্চিম ট্রান্সড্যানুবিয়ার উপর হলস্ট্যাটের দখল প্রায় ৭৫০ খ্রিস্টপূর্বাব্দ থেকে স্পষ্ট। প্রাথমিক গ্রিক নৃতাত্ত্বিকতা এই অঞ্চলে সিথিয়ান আগাথির্সি এবং সিগিনাকে খুঁজে বের করে। প্যানোনিয়ানরাও গুরুত্বপূর্ণ বাসিন্দা ছিল। খ্রিস্টপূর্ব ৭ম-৬ষ্ঠ শতাব্দীর মধ্যে গ্রেট হাঙ্গেরিয়ান সমভূমি জুড়ে ধ্রুপদী সিথিয়ান সংস্কৃতি ছড়িয়ে পড়ে। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে শুরু হওয়া সেল্টিক বসতি তাদের আধিপত্য ভেঙে দেয়। খ্রিস্টপূর্ব ৩৭০ অব্দের মধ্যে সেল্টোরা প্যানোনিয়ানদের কাছ থেকে ট্রান্সডানুবিয়ার বেশিরভাগ অংশ দখল করে নেয় এবং প্রায় ৩০০ খ্রিস্টপূর্বাব্দে তারা সিথিয়ানদের বিরুদ্ধে সফল যুদ্ধ পরিচালনা করে। প্রত্নতাত্ত্বিক প্রমাণ লাটেনে সংস্কৃতির কৃষি এবং মৃৎশিল্পের উন্নত অবস্থা দেখায়। দক্ষিণ ট্রান্সডানুবিয়া সবচেয়ে শক্তিশালী সেল্টিক উপজাতি স্কোরডিস্কি দ্বারা নিয়ন্ত্রিত ছিল, যাদের পূর্ব দিক থেকে ডেসিয়ানরা প্রতিরোধ করেছিল। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী পর্যন্ত, যখন উপজাতিগুলি বুরেবিস্তা দ্বারা একত্রিত হয়েছিল, তখন পর্যন্ত ডেসিয়ানরা সেল্টদের দ্বারা আধিপত্য বিস্তার করেছিল। ডেসিয়া স্কোরডিস্কি, টাউরিস্কি এবং বইকে পরাজিত করে, তবে কিছুক্ষণ পরেই বুরেবিস্তা মারা যান এবং কেন্দ্রীভূত ক্ষমতা ভেঙে পড়ে। আক্রমণের আগে, রোমানরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল এবং স্থানীয়দের সাথে ব্যবসা করত। রোমান সাম্রাজ্য একাধিক তরঙ্গে আধুনিক হাঙ্গেরির অঞ্চল জয় করেছিল। ৩৫ থেকে ৮ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, অগাস্টাস এবং তার পুত্র টাইবেরিয়াস সাভা অঞ্চলের জন্য প্যানোনিয়ানদের সাথে যুদ্ধ করেছিলেন। স্কোরডিস্কি এবং আরও দক্ষিণে কিছু বিদ্রোহী উপজাতিকে পরাজিত করেছিলেন, অধিগ্রহণকৃত অঞ্চলগুলিকে ইলিরিকাম প্রদেশে যুক্ত করেছিলেন। এই সাফল্যের পরে ট্রান্সডানুবিয়ার উপজাতিরা বিরোধিতা ছাড়াই আত্মসমর্পণ করেছিল। সাময়িকভাবে দানিউব অতিক্রম করা হয়েছিল, কিন্তু ইয়াজিগেসের আগমন এবং আরেকটি বিদ্রোহ রোমানদের নদী সীমান্তে তাদের লাভ একত্রিত করতে বাধ্য করেছিল। শীঘ্রই প্যানোনিয়া প্রদেশ গঠিত হয়েছিল। এর প্রথম শহরটি ইমোনা হয়ে ওঠে, যা আধুনিক লুবলিয়ানা। অন্যান্য গুরুত্বপূর্ণ ল্যাটিন বসতি ছিল সিরোমিয়াম, স্রেমস্কা মিত্রোভিকা, সাভারিয়া, সজম্বাথেলি, সিসিয়া, সিসাক এবং পোয়েটোভিও পোতুজ। রাস্তা নির্মাণ দ্রুত গতিতে শুরু হয়েছিল। দানুবিয়ান সড়ক নেটওয়ার্ক নদীতে নৌযান চলাচল সম্ভব করে তুলেছিল। মার্কোম্যানিক যুদ্ধের সময়, প্যানোনিয়া মার্কোম্যানির নেতৃত্বে বর্বর জনগণের একটি শক্তিশালী জোটের দ্বারা ধ্বংসস্তূপের সম্মুখীন হয়েছিল, কিন্তু তারা পরাজিত হওয়ার পর সমৃদ্ধির যুগ শুরু হয়েছিল। পূর্ব দিকের ডেসিয়ানরা ডেসেবালাসের অধীনে পুনরায় একত্রিত হয়, রোমান সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে হয়রানি করে। সাম্রাজ্যের সর্বাধিক আঞ্চলিক পরিধি অর্জনকারী ট্রাজান দুটি যুদ্ধে তাদের পরাজিত করেন এবং ১০৬ সালে ডেসিয়া প্রদেশ প্রতিষ্ঠা করেন। ডেসেবালাস আত্মহত্যা করেন। ল্যাটিন, গ্রিক এবং এশিয়ান উপনিবেশবাদীরা ধ্বংসপ্রাপ্ত আদিবাসীদের উপর বসতি স্থাপন করে। উলপিয়া ট্রায়ানা, ন্যাপোকা ক্লুজ নাপোকা, অ্যাপুলাম, আলবা ইউলিয়া পোরোলিসাম, নির্সিদ এবং পোটাইসা তুর্দা প্রতিষ্ঠা করে। তারা ট্রান্সিলভেনিয়ার সোনা ও রূপার খনি ব্যাপকভাবে শোষণ করে। অবশেষে, জার্মানিক গথদের দক্ষিণমুখী আন্দোলন সম্রাট অরেলিয়ানকে ২৭১ সালে প্রদেশটি খালি করতে বাধ্য করে। দীর্ঘকাল ধরে নিরাপদ রোমান শাসনের পর, ৩২০ এর দশক থেকে প্যানোনিয়া উত্তর ও পূর্বে পূর্ব জার্মানিক এবং সার্মাটিয়ান জনগণের সাথে ঘন ঘন যুদ্ধে লিপ্ত ছিল।
ভ্যান্ডাল এবং গথ উভয়ই প্রদেশের মধ্য দিয়ে অগ্রসর হয়েছিল, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছিল। রোমান সাম্রাজ্যের বিভক্তির পর প্যানোনিয়া পশ্চিম রোমান সাম্রাজ্যের অধীনে ছিল, যদিও সিরোমিয়াম জেলাটি আসলে পূর্বের প্রভাবের ক্ষেত্রের মধ্যে ছিল। ক্রমাগত বর্বর আক্রমণ থেকে প্রদেশের ল্যাটিন জনগোষ্ঠী পালিয়ে যাওয়ার সাথে সাথে হুনিক গোষ্ঠীগুলি দানিউবের দ্বারপ্রান্তে উপস্থিত হতে শুরু করে। রাজা রুগিলার অধীনে যাযাবররা গ্রেট হাঙ্গেরিয়ান সমভূমিতে বসতি স্থাপন করে, সীমান্তরক্ষী জনগণকে পশ্চিম দিকে ঠেলে দেয়, কিন্তু পূর্ব প্যানোনিয়া স্থানান্তরের বিনিময়ে তাদের ইতালিতে পৌঁছাতে বাধা দেয়। 433 সালে বার্গুন্ডিয়ানদের দমন করার জন্য আটিয়াস পশ্চিম অংশটিও আটিলার হাতে তুলে দেন। 379 সাল থেকে প্যানোনিয়ান প্রদেশগুলি অভিবাসন যুগের শিকার হয়েছিল। গোথঅ্যালান হুন মিত্রদের বসতি স্থাপনের ফলে বারবার গুরুতর সংকট ও ধ্বংসযজ্ঞ দেখা দেয়। সমসাময়িকরা এটিকে অবরোধের অবস্থা হিসেবে বর্ণনা করেছিলেন। প্যানোনিয়া উত্তর এবং দক্ষিণ উভয় স্থানেই আক্রমণের করিডোরে পরিণত হয়েছিল। 401 সালে 2 কঠিন দশকের পর রোমানদের পলায়ন এবং দেশত্যাগ শুরু হয়েছিল, এর ফলে ধর্মনিরপেক্ষ এবং ধর্মীয় জীবনেও মন্দা দেখা দেয়। 410 সাল থেকে প্যানোনিয়ার উপর হুনদের নিয়ন্ত্রণ ধীরে ধীরে প্রসারিত হয়। অবশেষে রোমান সাম্রাজ্য 433 সালে চুক্তির মাধ্যমে প্যানোনিয়ার অধিগ্রহণ অনুমোদন করে। আভারদের আক্রমণ পর্যন্ত প্যানোনিয়া থেকে রোমানদের পলায়ন এবং দেশত্যাগ কোনো বাধা ছাড়াই অব্যাহত ছিল। বৃহত্তম রোমান অভিবাসন ছিল প্রথম দিকের এবং পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দী ছিল ধীরে ধীরে দেশত্যাগের একটি পর্যায়। 453 সালে রাজা আত্তিলা হঠাৎ মারা যান, যার ফলে তার সাম্রাজ্য দ্রুত ভেঙে পড়ে। কার্পাথিয়ান অববাহিকা থেকে জার্মান উপজাতিদের একটি জোট কর্তৃক আত্তিলার পুত্র এলাকের পরাজয়ের পর হুনরা পূর্ব ইউরোপে চলে যায়। ফলস্বরূপ অস্ট্রোক্ত এবং গেপিডরা কার্পাথিয়ান অববাহিকার পশ্চিম এবং পূর্ব অংশে তাদের রাজ্য প্রতিষ্ঠা করে। তাদের যুদ্ধের ফলে এই অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয় যখন রাজা থিওডোরিক ইতালিয়া উপদ্বীপের জন্য এটি পরিত্যাগ করেন, যার ফলে প্যানোনিয়ায় ক্ষমতার শূন্যতা তৈরি হয়। ষষ্ঠ শতাব্দীর শুরু থেকে লম্বার্ডোরা ধীরে ধীরে এই অঞ্চলের দখল নেয়, অবশেষে গেপিড রাজ্যের সমসাময়িক রাজধানী সিরোমিয়ামে পৌঁছায়। বাইজেন্টাইনদের সাথে জড়িত একাধিক যুদ্ধের পর শেষ পর্যন্ত খাগান বায়ান প্রথমের নেতৃত্বে যাযাবর প্যানোনিয়ান আভারদের আক্রমণে শেষোক্তরা পরাজিত হয়। শক্তিশালী আভারদের ভয়ে লম্বার্ডোরাও 568 সালে চলে যায়। এরপর পুরো অববাহিকা আভার খাগানাতের শাসনাধীনে আসে। জার্মান জনগণের শাসনের পরে প্রায় 2.5 শতাব্দী ধরে যাযাবর শাসন চলে। আভার খাগান ভিয়েনা থেকে ডন নদী পর্যন্ত বিস্তৃত বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করত, প্রায়শই বাইজেন্টাইন, জার্মান এবং ইতালীয়দের বিরুদ্ধে যুদ্ধ করত। প্যানোনিয়ান আভার এবং তাদের কনফেডারেশনে সদ্য আগত অন্যান্য স্টেপ্পো জনগণ, যেমন কুট্রিগুররা, স্লাভিক এবং জার্মানিক উপাদানের সাথে মিশে গিয়েছিল এবং সার্মাটিয়ানদের সম্পূর্ণরূপে গ্রাস করেছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে দক্ষিণ সীমান্তে, যা বাইজেন্টাইনদের সাথে ক্রমাগত যুদ্ধের অবস্থায় ছিল, আভার বসতিগুলি খুব ঘনভাবে নির্মিত হয়েছিল। দক্ষিণ পূর্ব ইউরোপে স্লাভিক অভিবাসনে আভাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 626 সালে কনস্টান্টিনোপল দখলের ব্যর্থ প্রচেষ্টার পর আত্মসমর্পণকারী জনগণ তাদের আধিপত্যের বিরুদ্ধে জেগে ওঠে। পূর্বে অনুবুরদের মতো অনেক চলে যায় এবং পশ্চিমে সামর স্লাভরা ভেঙে পড়ে। প্রথম বুলগেরিয়ান সাম্রাজ্যের সৃষ্টি বাইজেন্টাইন সাম্রাজ্যকে আভার খাগানাতে থেকে দূরে সরিয়ে দেয়, ফলে সম্প্রসারিত ফ্রাঙ্কিশ সাম্রাজ্য তার নতুন প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। 788 সালে ফ্রান্সিয়ার শার্লেমেন বাভারিয়ান সিংহাসনে বসার পর দুটি দেশ বিস্তৃত সীমান্ত ভাগাভাগি করতে শুরু করে। এরপর কিছু দিন সীমান্ত সংঘাত স্বাভাবিক ছিল। 791 সালে তারা পূর্ণ যুদ্ধে লিপ্ত হয়। ভিয়েনা উৎসে ফ্রাঙ্করা দ্রুত এবং গুরুত্বপূর্ণ বিজয় অর্জনের পর আভাররা পোড়া মাটি কৌশল গ্রহণ করে নতুন সংঘর্ষ এড়িয়ে শত্রুর খাদ্য সরবরাহ ধ্বংস করে। 4 বছর পর খাগানাতে একটি গৃহযুদ্ধ শুরু হয়, যার ফলে খাগান সহ অনেক উচ্চপদস্থ ব্যক্তি নিহত হন। শার্লেমেন ট্রান্সডানুবিয়াকে আভ্যন্তরীণ করে তোলেন এবং তার শ্রেষ্ঠত্বের বিরুদ্ধে বিদ্রোহের পর আভার মার্চ পরবর্তীতে প্যানোনিয়ার মার্চ নামে নৃশংসভাবে সংযুক্ত করেন এবং এর অনেক জনসংখ্যা হত্যা করা হয়। দানিউবের ওপারে বুলগাররা তাদের উদ্যমী খান ক্রুমের নেতৃত্বে 804 সালে নতুন খাগানের সেনাবাহিনীকে পরাজিত করে, যারা রোমানদের বর্তমান সম্রাটের দরবারে পালিয়ে যায়। আভার খাগানাতে কার্যত অস্তিত্বই বিলুপ্ত হয়ে যায়। যদিও হ্রাস পেয়েছিল, আভাররা কার্পাথিয়ান অববাহিকায় বসবাস অব্যাহত রেখেছিল।
সবচেয়ে উল্লেখযোগ্য গোষ্ঠী ছিল দ্রুত বর্ধনশীল স্লাভ, যারা মূলত দক্ষিণ দিক থেকে এই অঞ্চলে প্রবেশ করেছিল। পূর্ব ফ্রাঙ্কদের রাজ্যের সম্প্রসারণবাদী নীতির অধীনে 843 সালে ফ্রাঙ্কিশ সাম্রাজ্যের বিভাজনের পর থেকে প্রাথমিক স্লাভিক রাজনীতি বিকশিত হতে পারেনি, কেবল একটি মোরাভিয়ার রাজত্ব, যা আধুনিক পশ্চিম স্লোভাকিয়ায় প্রসারিত হতে সক্ষম হয়েছিল। বুলগেরিয়ানদের ট্রান্সিলভেনিয়ার উপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষমতা ছিল না। হাঙ্গেরীয় রাজ্যের ভিত্তি হাঙ্গেরীয় বিজয়ীদের সাথে সম্পর্কিত, যারা পন্টিক স্টেপস থেকে 7টি উপজাতির একটি কনফেডারেশন হিসাবে এসেছিল। হাঙ্গেরীয়রা গ্র্যান্ড প্রিন্স অ্যালমোস এবং তার পুত্র আরপাদের নেতৃত্বে একটি শক্তিশালী কেন্দ্রীভূত স্টেপ সাম্রাজ্যের কাঠামোয় এসেছিল। তারা আরপাড রাজবংশ, হাঙ্গেরীয় শাসক রাজবংশ এবং হাঙ্গেরীয় রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হয়ে ওঠে। আরপাড রাজবংশ মহান হুন নেতা আটিলার সরাসরি বংশধর বলে দাবি করেছিল। হাঙ্গেরীয়রা 862 থেকে 895 সালের মধ্যে দীর্ঘ স্থানান্তরের মাধ্যমে পূর্ব পরিকল্পিতভাবে কার্পাথিয়ান অববাহিকা দখল করে। 894 সাল থেকে, যখন ফ্রাঙ্কিশ রাজা আর্নুলফ এবং বাইজেন্টাইন সম্রাট লিও ষষ্ঠের সাহায্যের অনুরোধের পর বুলগেরিয়ান এবং মোরাভিয়ানদের সাথে সশস্ত্র সংঘাত শুরু হয়। বুলগেরিয়ানরা দ্রুত অববাহিকা দখল করতে সক্ষম হয়। প্রথম বুলগেরিয়ান জারডোমকে পরাজিত করে, মোরাভিয়ার রাজত্ব ভেঙে দেয় এবং 900 সালের মধ্যে সেখানে তাদের রাজ্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে। আক্রমণের নেতৃত্ব দেন গিউলা আরপাড এবং কেন্ডে কুরসান, দুই সর্বোচ্চ পদস্থ নেতা, যারা তাদের পিছনে কোনো গণকবর রাখেননি, যা দেখায় যে আবার সদৃশ ব্যবস্থায় ফিরে যাওয়ার প্রক্রিয়া স্থানীয়দের জন্য শান্তিপূর্ণ ছিল। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানগুলি ইঙ্গিত দেয় যে তারা সাভা এবং নাইত্রার কাছাকাছি ভূমিতে বসতি স্থাপন করেছিল। সম্মিলিত জাতির সামরিক শক্তি হাঙ্গেরিয়ানদের আধুনিক স্পেনের অঞ্চলগুলিতে সফল ভয়ঙ্কর অভিযান পরিচালনা করার অনুমতি দেয়। 822 সালে আবার খাগানাতের পতনের মাত্র কয়েক দশক পর, আবারও একটি স্টেপ সাম্রাজ্য, হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিন্সিপালিটি কার্পাথিয়ান অববাহিকাকে তার শাসনের অধীনে একত্রিত করে। স্থানীয় আভার জনগোষ্ঠী প্রতিরোধ করেনি, এমনকি হাঙ্গেরিয়ানদের অংশও হয়ে ওঠে। মোরাভিয়ানরা পালিয়ে যায় বা আত্মীকরণ করে। দক্ষিণ ট্রান্সিলভানিয়ায় বুলগেরিয়ান সার্বভৌমত্ব রাজনৈতিক ফ্যাক্টরে পরিণত হয়নি, কেবল পূর্ব ফ্রাঙ্কিশ সাম্রাজ্যের এত সামরিক শক্তি ছিল যে এটি নতুন ব্যবস্থা গঠনে হস্তক্ষেপ করতে পারে। তার নেতৃত্ব নতুন স্টেপ রাজ্যকে নির্মূল করতে চেয়েছিল, কারণ পূর্ব ফ্রাঙ্কিশ সাম্রাজ্য প্যানোনিয়া এবং তার খ্রিস্টান আভার করদাতাদের হারিয়েছিল এবং তার অঞ্চল হাঙ্গেরিয়ানদের দ্বারা ক্রমবর্ধমান আক্রমণের শিকার হয়েছিল, বিশেষ করে বাভারিয়া, যা তখন পূর্ব ফ্রাঙ্কিশ রাজ্যের পূর্ব প্রদেশ ছিল। 907 সালে লুইটপোল্ডের নেতৃত্বে 3টি পূর্ব ফ্রাঙ্কিয়ান সেনাবাহিনী, যারা কার্পাথিয়ান অববাহিকা থেকে হাঙ্গেরিয়ানদের বিতাড়িত করার জন্য হাঙ্গেরিয়ান ভূখণ্ডে প্রবেশ করেছিল, প্রেসবার্গের যুদ্ধে হাঙ্গেরিয়ান সেনাবাহিনী দ্বারা ধ্বংস হয়ে যায়। লুইটপোল্ড, বাভারিয়ার মার্গ্রেভ, সালজবার্গের আর্চবিশপ প্রথম ডিটমার, প্রিন্স সিগার্ড, 19 জন কাউন্ট, 2 জন বিশপ এবং 3 জন অ্যাবট যুদ্ধে নিহত হন, বেশিরভাগ সৈন্য সহ। হাঙ্গেরিয়ান সেনাবাহিনী অবিলম্বে বাভারিয়া আক্রমণ করে এবং রাজা লুই দ্য চাইল্ডের নেতৃত্বে বাভারিয়ান সেনাবাহিনী এন্সবার্গে পরাজিত হয়। বিজয়ী হাঙ্গেরিয়ানরা রেজেনশবার্গে, লেনজেনফিল্ডে অন্যান্য বাভারিয়ান সেনাবাহিনীকে পরাজিত করে। হাঙ্গেরিয়ান বিজয় নতুন বাভারিয়ান রাজপুত্র, লুইটপোল্ডের পুত্র, আর্নল্ফকে একটি শান্তি চুক্তি করতে বাধ্য করে। রাজপুত্র প্যানোনিয়া এবং অস্টমার্কের ক্ষতি স্বীকার করে। হাঙ্গেরির সীমানা বাভারিয়ান অঞ্চলে আরও গভীরে ঠেলে দেয়। এন্স নদী সীমান্তরেখা হয়ে ওঠে, শ্রদ্ধা জানায় এবং জার্মানি বা পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া হাঙ্গেরিয়ান সেনাবাহিনীকে ডুচি ভূমির মধ্য দিয়ে যেতে দিতে সম্মত হয়। 908 সালে আইসেনাচের যুদ্ধের পর জার্মান ডুচিদের বিরুদ্ধে হাঙ্গেরীয় অভিযানের বিজয় 910 সাল পর্যন্ত অব্যাহত ছিল। অক্সবার্গ এবং রেডনিৎজের যুদ্ধগুলি জার্মানদের ভয়াবহ পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছিল, যার পরে জার্মান রাজা লুই দ্য চাইল্ড হাঙ্গেরির রাজত্বের সাথে শান্তি চুক্তি করেছিলেন, পরবর্তীকালে প্রতি শ্রদ্ধা জানাতে রাজি হয়েছিলেন এবং যুদ্ধের সময় হাঙ্গেরীয় আঞ্চলিক লাভকে স্বীকৃতি দিয়েছিলেন। প্রেসবার্গের যুদ্ধের সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল হল যে হাঙ্গেরীয়রা কার্পাথিয়ান অববাহিকা দখলের সময় অর্জিত জমিগুলি সুরক্ষিত করেছিল এবং ভবিষ্যতে জার্মান আক্রমণ প্রতিরোধ করেছিল। জার্মানরা 1030 সাল পর্যন্ত 123 বছর ধরে হাঙ্গেরির বিরুদ্ধে কোনো সাম্রাজ্যিক স্কেল অভিযান শুরু করেনি। 955 সালে লেচফেল্ডের যুদ্ধে পরাজয়ের ফলে পশ্চিমাঞ্চলীয় অঞ্চলগুলিতে অভিযানের সমাপ্তি ঘটে,
যদিও তারা 970 সাল পর্যন্ত বাইজেন্টাইন সাম্রাজ্যের নিয়ন্ত্রিত ভূমিতে অভিযান চালিয়ে যায় এবং উপজাতিদের মধ্যে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। আরপাড রাজবংশের ডিউক গেজা আনুমানিক 940-997, যিনি সংযুক্ত ভূখণ্ডের কেবলমাত্র একটি অংশ শাসন করেছিলেন, তিনি 7টি মাগার উপজাতির নামমাত্র শাসক ছিলেন। তিনি হাঙ্গেরিকে খ্রিস্টান পশ্চিম ইউরোপের সাথে একীভূত করার লক্ষ্যে কাজ করেছিলেন। ডিউক গেজা তার পুত্র ভাজক পরবর্তীতে হাঙ্গেরির রাজা প্রথম স্টিফেন কে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করে একটি রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। এই সিদ্ধান্তটি শাসক পরিবারের জ্যেষ্ঠ জীবিত সদস্যকে ক্ষমতাসীনদের উত্তরসূরি হিসেবে নিয়োগের প্রচলিত ঐতিহ্যের পরিপন্থী ছিল। 997 সালে গেজার মৃত্যুর পর কোপ্পানি অস্ত্র হাতে নেন এবং ট্রান্সডানুবিয়ার অনেক প্রজা তার সাথে যোগ দেন। বিদ্রোহীরা দাবি করে যে তারা পুরাতন রাজনৈতিক ব্যবস্থা, প্রাচীন মানবাধিকার, উপজাতি স্বাধীনতা এবং পৌত্তলিক বিশ্বাসের প্রতিনিধিত্ব করে। স্টিফেন কোপ্পানির উপর একটি নির্ণায়ক বিজয় অর্জন করেন এবং তাকে মৃত্যুদণ্ড দেন। সেন্ট স্টিফেন প্রথমের অধীনে হাঙ্গেরিকে একটি অ্যাপোস্টলিক রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। পরবর্তী হাঙ্গেরীয় ঐতিহ্য অনুসারে স্টিফেনকে দ্বিতীয় সহস্রাব্দের প্রথম দিনে রাজধানী এস্টারগমে হাঙ্গেরির পবিত্র মুকুট পরানো হয়েছিল। পোপ দ্বিতীয় সিলভেস্টার তাকে বিশপপ্রিক্স এবং গির্জার উপর পূর্ণ প্রশাসনিক কর্তৃত্ব প্রদান করেছিলেন। 1006 সালের মধ্যে স্টিফেন সমস্ত প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করে তার ক্ষমতা সুদৃঢ় করেছিলেন। স্টিফেন 10টি এপিস্কোপাল এবং 2টি আর্কিপিস্কোপাল এর একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছিলেন এবং মঠ, গির্জা এবং ক্যাথেড্রাল নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। স্টিফেনের অধীনে হাঙ্গেরিয়ান ভাষা রুনিক সদৃশ লিপি থেকে ল্যাটিন বর্ণমালায় রূপান্তরিত হয়েছিল এবং 1000 থেকে 1844 সালের মধ্যে ল্যাটিন ছিল দেশের সরকারি ভাষা। স্টিফেন ফ্রাঙ্কিশ প্রশাসনিক মডেল অনুসরণ করেছিলেন। জমিটি কাউন্টিতে বিভক্ত ছিল। প্রতিটি রাজকীয় কর্মকর্তার অধীনে ছিল যার নাম ছিল ইস্পান। এই কর্মকর্তা রাজার কর্তৃত্বের প্রতিনিধিত্ব করতেন, তার প্রজাদের পরিচালনা করতেন এবং জাতীয় রাজস্ব গঠনকারী কর আদায় করতেন। প্রতিটি স্প্যান তার সুরক্ষিত সদর দপ্তরে স্বাধীনভাবে সশস্ত্র বাহিনী বজায় রাখতেন। 1054 সালে পশ্চিমা রোমান ক্যাথলিক এবং পূর্ব অর্থোডক্স খ্রিস্টধর্মের মধ্যে মহাবিভেদ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর হাঙ্গেরি নিজেকে পশ্চিমা সভ্যতার পূর্বতম ঘাঁটি হিসেবে দেখত। 15 শতকে পোপ দ্বিতীয় পিয়াস কর্তৃক এই রায় নিশ্চিত করা হয়েছিল হাঙ্গেরি খ্রিস্টধর্মের ঢাল এবং পশ্চিমা সভ্যতার রক্ষক। রাজা সেন্ট লাডিস্লাস রাজা সেন্ট স্টিফেনের কাজ সম্পন্ন করেন। তিনি হাঙ্গেরীয় রাষ্ট্রশক্তিকে সুসংহত করেন এবং খ্রিস্টধর্মের প্রভাবকে শক্তিশালী করেন। তার ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব, কৌশলগত নেতৃত্ব এবং সামরিক প্রতিভার ফলে অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব এবং বিদেশি সামরিক হুমকির অবসান ঘটে। ক্রোয়েশিয়ান রাজা ডেমেট্রিয়াস জোভনিমিরের স্ত্রী ছিলেন লাডিস্লাসের বোন। হেলেনের অনুরোধে লাডিস্লাস সংঘর্ষে হস্তক্ষেপ করেন এবং 1091 সালে ক্রোয়েশিয়া আক্রমণ করেন। 1102 সালে বায়োগ্রাদে রাজা কোলোমেনের ক্রোয়েশিয়া এবং ডালমাটিয়ার রাজা হিসেবে রাজাভিষেকের মাধ্যমে ক্রোয়েশিয়া রাজ্য হাঙ্গেরি রাজ্যের সাথে ব্যক্তিগতভাবে যুক্ত হয়। 12তম এবং 13তম শতাব্দী জুড়ে আরপাড রাজবংশ রাজাদের জন্ম দিয়েছিল। রাজা বেলা তৃতীয় ছিলেন রাজবংশের সবচেয়ে ধনী এবং সবচেয়ে শক্তিশালী সদস্য। তার আয়ের খাতায় বার্ষিক 23,000 কেজি খাঁটি রূপার সমতুল্য ছিল। এটি ফরাসি রাজার সম্পদের চেয়েও বেশি ছিল এবং ইংরেজ রাজমুকুটের জন্য উপলব্ধ পরিমাণের দ্বিগুণ ছিল। 1195 সালে বেলা হাঙ্গেরীয় রাজ্যকে দক্ষিণ ও পশ্চিমে বসনিয়া ও ডালমাটিয়া পর্যন্ত প্রসারিত করেন এবং সার্বিয়ার উপর আধিপত্য বিস্তার করেন, যা বাইজেন্টাইন সাম্রাজ্যকে ভেঙে ফেলতে এবং বলকান অঞ্চলে এর প্রভাব হ্রাস করতে সাহায্য করে। হাঙ্গেরিতে 13 শতকের গোড়ার দিকে রাজা দ্বিতীয় অ্যান্ড্রু এর রাজত্বকাল উল্লেখযোগ্য ছিল। 1211 সালে তিনি টিউটনিক নাইটদের ট্রান্সিলভেনিয়ায় অবস্থিত বুর্জেনল্যান্ড প্রদান করেন, কিন্তু 1225 সালে তাদের বহিষ্কার করেন। 1217 সালে পঞ্চম ক্রুসেডকে পবিত্র ভূমিতে নেতৃত্ব দিয়ে অ্যান্ড্রু ক্রুসেডের ইতিহাসে বৃহত্তম রাজকীয় সেনাবাহিনী গঠন করেন। 1224 সালে তিনি ডিপ্লোমা অ্যান্ড্রেয়া নাম জারি করেন, যা ট্রান্সিলভেনিয়ান স্যাক্সনদের একীভূত এবং বিশেষ সুযোগ সুবিধা নিশ্চিত করে। দ্বিতীয় অ্যান্ড্রু 1222 সালের গোল্ডেন বুল গ্রহণ করতে বাধ্য হন, যা ইংল্যান্ডের ম্যাগনা কার্টার হাঙ্গেরিয়ান সমতুল্য ছিল। গোল্ডেন বুল রাজকীয় ক্ষমতা সীমিত করার জন্য দ্বিমুখী উদ্দেশ্য নিয়েছিল। একদিকে এটি রাজকীয় কর্মচারীদের সার্ভিয়েন্টস রিজেস পুরাতন এবং নতুন শ্রেণীর ছোট অভিজাতদের অধিকার পুনর্ব্যক্ত করেছিল, মুকুট এবং ম্যাগনেট উভয়ের বিরুদ্ধে।
অন্যদিকে এটি মুকুটের বিরুদ্ধে সমগ্র জাতির অধিকার রক্ষা করেছিল, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে পরবর্তীকালে ক্ষমতা সীমিত করে এবং এর বেআইনি অসাংবিধানিক আদেশ মেনে চলতে অস্বীকৃতি জানিয়ে নিম্ন অভিযাত্রাও অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করতে শুরু করে, যা একটি অনুশীলন যা সংসদ বা ডায়েটের প্রতিষ্ঠানে বিকশিত হয়েছিল। হাঙ্গেরি প্রথম দেশ হয়ে ওঠে যেখানে রাজত্বের উপর সংসদের আধিপত্য ছিল উদ্ধৃতি প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি আদর্শ ছিল পবিত্র মুকুটের মতবাদ, যেখানে বলা হয়েছিল যে সার্বভৌমত্ব মহৎ জাতির একমাত্র প্রতীক। পবিত্র মুকুটের সদস্যরা ছিলেন মুকুটের ভূমির নাগরিক, এবং কোনো নাগরিকই অন্যদের উপর নিরঙ্কুশ ক্ষমতা অর্জন করতে পারত না। ইউরোপে মঙ্গোল আক্রমণ 1241-1242 সালে ইউরোপে মঙ্গোল আক্রমণের ফলে রাজ্যটি একটি বড় ধাক্কার সম্মুখীন হয়। 1241 সালে মঙ্গোলরা হাঙ্গেরি আক্রমণ করার পর মহির যুদ্ধে হাঙ্গেরিয়ান সেনাবাহিনী ভয়াবহভাবে পরাজিত হয়। রাজা বেলা চতুর্থ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান এবং তারপর দেশ ছেড়ে পালিয়ে যান। মঙ্গোলরা পিছু হটার আগে জনসংখ্যার একটি বড় অংশ 20-50% মারা যায়। 56, 57, 58 সমভূমিতে 50-80% জনবসতি ধ্বংস হয়ে যায়। 59 শুধুমাত্র দুর্গ, শক্তিশালী সুরক্ষিত শহর এবং মঠগুলি আক্রমণ সহ্য করতে পারে, কারণ মঙ্গোলদের দীর্ঘ অবরোধের জন্য সময় ছিল না। অবরোধের ইঞ্জিন এবং মঙ্গোলদের জন্য পরিচালিত চীনা ও পারস্য প্রকৌশলীরা কিয়েভান রাশিয়ার বিজিত ভূমিতে অবশিষ্ট ছিল। 60 মঙ্গোল আক্রমণের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের ফলে পরবর্তীতে ইউরোপের অন্যান্য অংশ থেকে, বিশেষ করে জার্মানি থেকে বসতি স্থাপনকারীদের আমন্ত্রণ জানানো হয়। কিয়েভান রাসের বিরুদ্ধে মঙ্গোলদের অভিযানের সময় প্রায় 40,000 কুমান, যারা পৌত্তলিক কিপচাকদের একটি যাযাবর উপজাতির সদস্য ছিল, তাদের কার্পাথিয়ান পর্বতমালার পশ্চিমে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কুমানরা রাজা বেলা চতুর্থের কাছে সুরক্ষার জন্য আবেদন করেছিল। মঙ্গোলদের কাছে পরাজিত হওয়ার পর ইরানি জাসিক জনগণ কুমানদের সাথে হাঙ্গেরিতে এসেছিল। 13তম শতাব্দীর দ্বিতীয়ার্ধে কুমানরা সম্ভবত হাঙ্গেরির জনসংখ্যার 7-8% ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা হাঙ্গেরীয় জনসংখ্যার সাথে সম্পূর্ণরূপে মিশে গিয়েছিল, কিন্তু তারা 1876 সাল পর্যন্ত তাদের পরিচয় এবং তাদের আঞ্চলিক স্বায়ত্তশাসন সংরক্ষণ করেছিল। মঙ্গোল আক্রমণের ফলে রাজা বেলা সম্ভাব্য দ্বিতীয় আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য শত শত পাথরের দুর্গ এবং দুর্গ নির্মাণের নির্দেশ দেন। মঙ্গোলরা প্রকৃতপক্ষে 1286 সালে ফিরে আসে, কিন্তু নতুন নির্মিত পাথর দুর্গ ব্যবস্থা এবং ভারী সশস্ত্র নাইটদের একটি বৃহত্তর অনুপাতের সাথে জড়িত নতুন সামরিক কৌশল তাদের থামিয়ে দেয়। আক্রমণকারী মঙ্গোল বাহিনী পেস্টের কাছে রাজা লাদিস্লাস চতুর্থের রাজকীয় সেনাবাহিনীর দ্বারা পরাজিত হয়। পরবর্তী আক্রমণগুলিও প্রতিহত করা হয়। বেলা চতুর্থের নির্মিত দুর্গগুলি অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে খুব কার্যকর প্রমাণিত হয়েছিল, তবে এগুলি নির্মাণের খরচ হাঙ্গেরীয় রাজাকে প্রধান সামন্ত জমিদারদের কাছে ঋণী করে তোলে, যার ফলে রাজকীয় ক্ষমতা আবারও নিম্নমানের অভিজাতদের মধ্যে ছড়িয়ে পড়ে। এক ধ্বংসাত্মক অন্তর্বর্তীকালীন সময়ের পর হাঙ্গেরির প্রথম অ্যাঞ্জেভিন রাজা চার্লস দ্য গ্রেট সফলভাবে রাজকীয় ক্ষমতা পুনরুদ্ধার করেন এবং ছোট রাজা নামে পরিচিত অভিজাত প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেন। নারী বংশের আরপাড রাজবংশের বংশধর, তিনি 1308 থেকে 1342 সালের মধ্যে রাজত্ব করেছিলেন। তার নতুন রাজস্ব, রীতিনীতি এবং আর্থিক নীতি সফল প্রমাণিত হয়েছিল। নতুন রাজার ক্ষমতার অন্যতম প্রধান উৎস ছিল পূর্ব ও উত্তর হাঙ্গেরির সোনার খনি থেকে প্রাপ্ত সম্পদ। উৎপাদন অবশেষে বার্ষিক 3000 পাউন্ড 1350 কেজি এ পৌঁছেছিল, যা তখনকার বিশ্বের মোট উৎপাদনের 1/3 এবং অন্য যে কোনো ইউরোপীয় রাষ্ট্রের তুলনায় 5 গুণ বেশি। চার্লস পোলিশ রাজা ক্যাসিমির দ্য গ্রেটের সাথেও একটি জোট স্থাপন করেছিলেন। ইতালির পরে হাঙ্গেরি ছিল প্রথম ইউরোপীয় দেশ যেখানে রেনেসার আবির্ভাব ঘটে। এর প্রগতিশীলতার একটি লক্ষণ ছিল 1472 সালে জার্মান ভূখণ্ডের বাইরের অন্যতম প্রাচীন আন্দ্রেস হেস কর্তৃক বুদায় একটি ছাপাখানা স্থাপন। লুই দ্য গ্রেট শাসনকাল 1342-1382 আড্রিয়াটিক সাগর পর্যন্ত তার শাসনকাল প্রসারিত করেছিলেন এবং বেশ কয়েকবার নেপলস রাজ্য দখল করেছিলেন। 1351 সালে 1222 সালের গোল্ডেন বুল একটি আইনের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। এর মধ্যে শর্ত ছিল যে অভিজাতদের বংশগত জমি কেড়ে নেওয়া যাবে না এবং তাদের পরিবারের দখলে থাকতে হবে। লুই 1370 থেকে 1382 সাল পর্যন্ত পোল্যান্ডের রাজা হন।
হাঙ্গেরিয়ান সাহিত্য ও যুদ্ধের মহাকাব্যিক নায়ক রাজার চ্যাম্পিয়ন নিকোলাস টলডি তার রাজত্বকালে বেঁচে ছিলেন। তাতার এবং পৌত্তলিক লিথুয়ানিয়ানদের বিরুদ্ধে অভিযানের কারণে লুই পোল্যান্ডে জনপ্রিয় হয়ে ওঠেন। ভেনিসের বিরুদ্ধে দুটি সফল যুদ্ধে 1357, 1358 এবং 1378, 1388 তিনি ডালমাটিয়া, রাগুসা এবং আড্রিয়াটিক সাগরের অন্যান্য অঞ্চলগুলিকে অন্তর্ভুক্ত করতে সক্ষম হন। লুই তার বাকি জীবনের জন্য ইতালীয় উপদ্বীপের রাজনৈতিক জীবনে তার শক্তিশালী প্রভাব বজায় রেখেছিলেন। কিছু বলকান রাজ্য যেমন ওয়ালাচিয়া, মোলদোভা, সার্বিয়া এবং বসনিয়া তার আওতাধীন হয়ে ওঠে, যখন অটোমান তুর্কিরা তাদের সাথে আরও বেশি করে লড়াই করে। 1366 এবং 1377 সালে লুই অটোমানদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেন, যেমন 1366 সালে নিকাপোলির যুদ্ধ। 1370 সালে ক্যাসিমির দ্য গ্রেটের মৃত্যুর পর থেকে তিনি পোল্যান্ডেরও রাজা ছিলেন। তিনি 1367 সালে পেক্সে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। রাজা লুই কোনো পুরুষ উত্তরাধিকারী ছাড়াই মারা যান এবং বছরের পর বছর ধরে গৃহযুদ্ধের পর ভবিষ্যতের পবিত্র রোমান সম্রাট সিগিসমন্ড শাসনকাল 1387-1437 লুই দ্য গ্রেটের কন্যা হাঙ্গেরির মেরি, যিনি নিজে 1382 সালে রাজা হিসেবে অভিষিক্ত হয়েছিলেন, কে বিয়ে করে সিংহাসনে বসেন, একজন সরকারি সহশাসক হন এবং তার ক্ষমতা সুসংহত করেন। সিগিসমন্ডকে রাজকীয় সম্পত্তির একটি উল্লেখযোগ্য অংশ হস্তান্তর করে প্রভুদের সমর্থনের জন্য মূল্য দিতে হয়েছিল। কয়েক বছর ধরে ব্যার্নের কাউন্সিল পবিত্র মুকুটের নামে দেশ শাসন করেছিল, এমনকি রাজাকে অল্প সময়ের জন্য কারারুদ্ধও করা হয়েছিল। কেন্দ্রীয় প্রশাসনের কর্তৃত্ব পুনরুদ্ধারে কয়েক দশক সময় লেগেছিল। মেরির মৃত্যুর পর সিগিসমন্ড আজীবন একক শাসক হিসেবে শাসন করেছিলেন। 1404 সালে সিগিসমন্ড প্লেসেটাম রেগনাম প্রবর্তন করেন। এই ডিক্রি অনুসারে রাজার সম্মতি ছাড়া হাঙ্গেরিতে পোপের সার এবং বার্তা উচ্চারণ করা যেত না। সিগিসমন্ড 1414 থেকে 1418 সালের মধ্যে কনস্ট্যান্স কাউন্সিলকে আহ্বান করেন, যা অ্যাভিগনন পোপতন্ত্র বিলুপ্ত করতে এবং পশ্চিমা বিভেদের অবসান ঘটাতে মিলিত হয়, যা পোপ পঞ্চম মার্টিনের নির্বাচনের মাধ্যমে সমাধান করা হয়েছিল। তার দীর্ঘ রাজত্বকালে বুদার রাজকীয় দুর্গ সম্ভবত মধ্যযুগের শেষের দিকের বৃহত্তম গথিক প্রাসাদে পরিণত হয়েছিল। 1437 সালে সিগিসমন্ডের মৃত্যুর পর তার জামাতা, জার্মানির দ্বিতীয় অ্যালবার্ট, হাঙ্গেরির রাজা উপাধি গ্রহণ করেন। 1437 সালে ট্রান্সিলভানিয়ায় সামন্ততন্ত্র বিরোধী এবং ধর্মযাজক বিরোধী কৃষক বিদ্রোহ সংঘটিত হয়, যা হুসাইট ধারণা দ্বারা দৃঢ়ভাবে প্রভাবিত ছিল। প্রথম হাঙ্গেরীয় বাইবেল অনুবাদ 1439 সালে আলবার্টের মৃত্যুর ঠিক আগে 1439 সালে সম্পন্ন হয়। ভাড়াটে সেনাপতি হিসেবে তার দক্ষতার জন্য জন হুনিয়াদি দেশের সবচেয়ে শক্তিশালী শাসকদের একজন হয়ে ওঠেন। 1446 সালে সংসদ তাকে গভর্নর 1446-1453, তারপর রিজেন্ট 1453-1456 নির্বাচিত করে। তিনি অটোমান তুর্কিদের বিরুদ্ধে একজন সফল ক্রুসেডার ছিলেন। 1456 সালে বেলগ্রেড অবরোধ তার অন্যতম সেরা বিজয় ছিল। 68 শেষ শক্তিশালী হাঙ্গেরীয় রাজা ছিলেন জন হুনিয়াদির পুত্র ম্যাথিয়াস কর্ভিনাস, শাসনকাল 1458-90। তার সিংহাসনে আরোহণের মাধ্যমে মধ্যযুগীয় হাঙ্গেরীয় রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো রাজবংশবিহীন অভিজাত পরিবারের সদস্য রাজসিংহাসনে আরোহণ করেন। হাঙ্গেরির রাজ্য শাসনে অত্যন্ত বিশিষ্ট হলেও ম্যাথিয়াসের বাবা জন হুনিয়াদি কখনও রাজা হননি। ম্যাথিয়াস ছিলেন একজন সত্যিকারের রেনেসা যুগের রাজপুত্র, একজন সফল সামরিক নেতা এবং প্রশাসক, একজন ভাষাবিদ, একজন জ্যোতিষী এবং শিল্প ও শিক্ষার পৃষ্ঠপোষক। যদিও তিনি নিয়মিতভাবে ডায়েট আহ্বান করতেন এবং কাউন্টিতে নিম্নমানের অভিজাতদের ক্ষমতা প্রসারিত করতেন, তবুও তিনি একটি বিশাল ধর্মনিরপেক্ষ আমলাতন্ত্রের মাধ্যমে হাঙ্গেরির উপর নিরঙ্কুশ শাসন প্রয়োগ করেছিলেন। ম্যাথিয়াস এমন একটি রাজ্য গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেন যা দক্ষিণ ও উত্তর পশ্চিমে বিস্তৃত হবে, একই সাথে অভ্যন্তরীণ সংস্কার বাস্তবায়ন করবে। ভূমিদাসরা ম্যাথিয়াসকে একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে বিবেচনা করতেন, কারণ তিনি তাদেরকে ধনীদের নির্যাতন থেকে রক্ষা করতেন। তার পিতার মতো ম্যাথিয়াস হাঙ্গেরির রাজ্যকে এমনভাবে শক্তিশালী করতে চেয়েছিলেন যেখানে এটি সর্বাগ্রে আঞ্চলিক শক্তিতে পরিণত হতে পারে, প্রকৃতপক্ষে অটোমান সাম্রাজ্যকে পিছনে ঠেলে দেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী। এই লক্ষ্যে তিনি পবিত্র রোমান সাম্রাজ্যের বৃহৎ অংশ জয় করা প্রয়োজন বলে মনে করেছিলেন। রাজা ম্যাথিয়াসের স্থায়ী পেশাদার ভাড়াটে সেনাবাহিনীকে হাঙ্গেরির কৃষ্ণাঙ্গ বাহিনী বলা হতো।
ম্যাথিয়াস পদাতিক বাহিনীতে প্রাথমিক আগ্নেয়াস্ত্রের গুরুত্ব এবং মূল ভূমিকা স্বীকার করেছিলেন, যা তার বিজয়ে ব্যাপক অবদান রেখেছিল। কৃষ্ণাঙ্গ সেনাবাহিনীর প্রতি চতুর্থ সৈনিকের একটি করে আর্কেবাস ছিল, যা সেই সময়ে একটি অস্বাভাবিক অনুপাত ছিল। 1485 সালে ভিয়েনার মহান সামরিক কুচকাওয়াজে কৃষ্ণাঙ্গ সেনাবাহিনীতে 20,000 ঘোড়সওয়ার এবং 8,000 পদাতিক ছিল। কৃষ্ণাঙ্গ সেনাবাহিনী ফ্রান্সের রাজা লুই একাদশের সেনাবাহিনীর চেয়েও বড় ছিল, যা সেই যুগে একমাত্র বিদ্যমান স্থায়ী পেশাদার ইউরোপীয় সেনাবাহিনী ছিল। 1479 সালে ট্রান্সিলভেনিয়ার ব্রেডফিল্ডের যুদ্ধে হাঙ্গেরীয় সেনাবাহিনী 3 গুণ বড় আক্রমণকারী অটোমান এবং ওয়ালাচিয়ান সৈন্যদের ধ্বংস করে দেয়। আক্রমণকারী অটোমানদের বিরুদ্ধে হাঙ্গেরীয়দের জন্য এই যুদ্ধটি ছিল সবচেয়ে উল্লেখযোগ্য বিজয়, এবং ফলস্বরূপ অটোমানরা পরবর্তী বহু বছর ধরে দক্ষিণ হাঙ্গেরি বা ট্রান্সিলভেনিয়া আক্রমণ করেনি। 1481 সালে কৃষ্ণাঙ্গ সেনাবাহিনী অটোমান সাম্রাজ্যের কাছ থেকে ইতালির ওট্রান্টো পুনরুদ্ধার করে এবং 1468-78 সালের বোহেমিয়ান হাঙ্গেরিয়ান যুদ্ধে বোহেমিয়ার কিছু অংশ, সেই সাথে অস্ট্রিয়ার কিছু অংশ জয় করে, যার মধ্যে 1485 সালে ভিয়েনাও ছিল। 1477-1488 সালের অস্ট্রিয়ান হাঙ্গেরিয়ান যুদ্ধে পঞ্চদশ শতাব্দীতে ম্যাথিয়াসের লাইব্রেরি, বিবলিওথেকা কর্ভিনিয়ানা, ছিল ইউরোপের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক ইতিহাস এবং দর্শন ও বিজ্ঞানের কাজের সংগ্রহ, এবং ভ্যাটিকান লাইব্রেরির পরেই আকারে দ্বিতীয়। 1526 সালে মোহাক্সে হাঙ্গেরীয় বাহিনী অটোমানদের দ্বারা পরাজিত হওয়ার পর ধ্বংসপ্রাপ্ত এই লাইব্রেরিটি ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড সাইট হিসেবে নিবন্ধিত। ম্যাথিয়াস 1490 সালে কোনো আইনি উত্তরসূরি ছাড়াই মারা যান, যার ফলে হাঙ্গেরীয় রাজ্যে একটি গুরুতর রাজনৈতিক সংকট দেখা। 1490 থেকে 1526 সালের ঘটনাবলী এমন পরিস্থিতি তৈরি করেছিল যা স্বাধীনতা হারানোর দিকে পরিচালিত করেছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্বের পাশাপাশি হাঙ্গেরীয় রাষ্ট্রটি ক্রমবর্ধমান অটোমান সাম্রাজ্যের দ্বারা গুরুতর হুমকির সম্মুখীন হয়েছিল। 16 শতকের গোড়ার দিকে অটোমান সাম্রাজ্য বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজনৈতিক রাষ্ট্রে পরিণত হয়েছিল, যা সেই যুগের বৃহত্তম সেনাবাহিনী গঠনে সহায়তা করেছিল। তবে সেই সময়ে হাঙ্গেরীয় নীতিনির্ধারকরা এই হুমকি সম্পর্কে যতটা সচেতন ছিলেন ততটা সচেতন ছিলেন না যতটা তাদের থাকা উচিত ছিল। বিদেশি শক্তির বিরুদ্ধে দেশের প্রতিরক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পরিবর্তে হাঙ্গেরীয় রাজপুত্ররা একটি শক্তিশালী রাজকীয় শক্তির কাছ থেকে তাদের সুযোগ সুবিধার হুমকির উপর অনেক বেশি মনোযোগী ছিলেন। রাজপুত্ররা বোহেমিয়ার রাজা দ্বিতীয় ভ্লাদিস্লাউসের সিংহাসনে আরোহণের ব্যবস্থা করেছিলেন ঠিক তার কুখ্যাত দুর্বলতার কারণে। তার রাজত্বকালে কেন্দ্রীয় শক্তি তীব্র আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল, মূলত তার ব্যয় সামন্ততান্ত্রিক জমির সম্প্রসারণের কারণে। রাজপুত্ররা ম্যাথিয়াসের জন্য এত সফলভাবে কাজ করা প্রশাসনিক ব্যবস্থাও ভেঙে ফেলেন। সীমান্তরক্ষী এবং দুর্গ গ্যারিসনগুলি বেতন না দেওয়ায় দুর্গগুলি বেকার হয়ে পড়ে এবং প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য কর বৃদ্ধির উদ্যোগগুলি দমিয়ে দেওয়ায় দেশের প্রতিরক্ষা হ্রাস পায়। হাঙ্গেরির আন্তর্জাতিক ভূমিকা নিরপেক্ষ হয়ে পড়ে, এর রাজনৈতিক স্থিতিশীলতা কেঁপে ওঠে এবং সামাজিক অগ্রগতি স্থবির হয়ে পড়ে। 1514 সালে দুর্বল এবং বৃদ্ধ ভ্লাদিস্লাউস গিওর্গি দোজোসার নেতৃত্বে একটি বড় কৃষক বিদ্রোহের মুখোমুখি হন। জ্যানোস সাপোলিয়াই এর নেতৃত্বে হাঙ্গেরীয় অভিযাত্রা এটি নির্মমভাবে দমন করেন। ফলে শৃঙ্খলার অবনতি অটোমান উচ্চাকাঙ্ক্ষার পথ প্রশস্ত করে। 1521 সালে দক্ষিণের সবচেয়ে শক্তিশালী হাঙ্গেরীয় দুর্গ নান্দোরোইহেরভার আধুনিক বেলগ্রেড তুর্কিদের হাতে পতন ঘটে এবং 1526 সালে মোহাক্সের যুদ্ধে হাঙ্গেরীয় সেনাবাহিনী পরাজিত হয়। তরুণ রাজা দ্বিতীয় লুই যুদ্ধে মারা যান। প্রোটেস্ট্যান্টবাদের প্রাথমিক আবির্ভাব নৈরাজ্যবাদী দেশে অভ্যন্তরীণ ঐক্যকে আরও খারাপ করে তোলে। প্রিয় দর্শক, হাঙ্গেরির আধুনিক যুগের ইতিহাস সম্পর্কে জানতে আমাদের হাঙ্গেরি সম্পর্কে তৈরি করা দ্বিতীয় ভিডিওটি দেখুন। হাঙ্গেরির আধুনিক যুগের ইতিহাস ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।